আসসালামু আলাইকুম। এইচএসসি রসায়ন প্রথম পত্র প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু কম ইম্পর্টেন্ট হলেও স্কিপ করার কোনো সুযোগ নেই, যেহেতু 2026 সালে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে। শেষ মুহূর্তে হাজারিনাক স্যারের বইয়ের চ্যাপ্টারের এমসিকিউ গুলা আমরা এক নজর দেখে যাব এবং যদি কোনো টুইস্ট বা জটিল কোনো কিছু থাকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিতে ভুল হবে? চারটা অপশনকে দেখি: অ্যাপ্রন পরা, হাতে গ্লাভস পরা, পায়ে জুতা পরা, নিরাপদ চশমা পকেটে থাকা। অবভিয়াসলি এই ডিসিশনটা সম্পূর্ণরূপে ভুল। নিরাপদ চশমা পকেটে রাখা যাবে না, নিরাপদ চশমা চোখে পড়তে হবে। কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? নিরাপদ চশমা, অ্যাপ্রন, গ্লাভস, মাস্ক। অবশ্যই মাস্ক, শ্বাস প্রশ্বাসের জন্য যেহেতু। কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক? যখন আমরা উদ্বায়ী পদার্থ নিয়ে কাজ করব তখন। দ্রবণ প্রস্তুতি, রাসায়নিক বস্তুর ওজন নিতে, রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে এবং যন্ত্রপাতির পরিষ্কার করার সময়। সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে। পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রযোজ্য নয়? আমরা জানি পলভঙ্গি ব্যালেন্সের বেশ কয়েকটা অংশ থাকে, তার মধ্যে পয়েন্টার, রাইডার, প্লেট ইত্যাদি থাকে। তার মধ্যে কোনটা প্রযোজ্য না সেটা হচ্ছে চেয়ার। আচ্ছা, এগুলা বোর্ডে আসে না, এগুলো গুরুত্বপূর্ণ না। এরপর আসছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডারের ব্যবহার করা হলে তখন রাইডার ধ্রুবকের মান কোনটি হবে? একটা জিনিস একটু মনে রাখি, সেটা হচ্ছে রাইডার দুই ধরনের ব্যবহার করা যেতে পারে। সেটা হচ্ছে 5 মিলিগ্রাম রাইডার আর একটা হচ্ছে 10 মিলিগ্রাম রাইডার। 5 মিলিগ্রাম রাইডারের রাইডার ধ্রুবকের মান হয় হচ্ছে 5/50 সমান 0.1 মিলিগ্রাম, আর 10 মিলিগ্রামেরটা হয় 10/50 সমান 0.2 মিলিগ্রাম। এটা যদি গ্রামে বানাই তাহলে 0.0001 গ্রাম, আর যদি এটাকে গ্রামে বানাই তাহলে 0.0002 গ্রাম। তাহলে রাইডার ধ্রুবক 5 মিলিগ্রামের জন্য হয় 0.0001 গ্রাম এবং 10 মিলিগ্রামের জন্য হয় 0.0002 গ্রাম। এখানে 50টা কেন ব্যবহার করছি? কারণ হচ্ছে রাইডার যে বিম থাকে সেই বিমে 50টি দাগ কাটা থাকে। আচ্ছা, তাহলে এখানে বলছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম রাইডার ব্যবহার করা হলে তখন রাইডার ধ্রুবকের মান কত হবে? 10 মিলিগ্রামের জন্য একটু আগে আমরা হিসাব করছি, 10 মিলিগ্রামের জন্য হচ্ছে 0.0002 গ্রাম। এটা আবার সেম এই প্রশ্নটা, পলভঙ্গি ব্যালেন্সে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান হবে বা ব্যালেন্সের সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা হবে 0.0001 গ্রাম। এই রাইডার ধ্রুবক থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, যেমন পলভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত। সূক্ষ্ম পরিমাপ দুইটা এখানে দেখলাম, 0.0002 আর একটা হচ্ছে 0.0001। এর দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 0.0001 গ্রাম বা 5 মিলিগ্রাম, যেটা আমরা ব্যবহার করছি সেটা। ওকে, আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য পড়ে নেবা সেগুলো আমরা দেখাই দিচ্ছি। এগুলো গুরুত্বপূর্ণ না, ছোট 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 অঙ্ক। এনিওয়ে, স্প্যাচুলা কোন কাজে ব্যবহার করা হয়? আমাদের স্প্যাচুলা ব্যবহার করা হয় ভর পরিমাপ করার জন্য। স্প্যাচুলা জিনিসটা হচ্ছে চামচের মতন কিছু একটা, যেটা রসায়ন ল্যাবে ব্যবহার করা হয় কোন ধরনের স্ফটিক আকার বা দানাদার পদার্থ এক পাত্র থেকে অন্য পাত্রে সরানোর জন্য ব্যবহার করা হয় বা ভর পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্প্যাচুলা। আয়তন পরিমাপ, ভর পরিমাপ, ঘনত্ব পরিমাপ নাকি তাপমাত্রা পরিমাপ? সঠিক উত্তর হচ্ছে ভর পরিমাপের জন্য। ওকে, এরপরে প্রশ্ন, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সরি, নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্স পরিমাপ করা বোঝায়? সাধারণত দশমিক পরে যতগুলো সংখ্যা থাকবে আমরা তত ডিজিট ব্যালেন্স কল্পনা করব। যদি প্রথমটা দেখি, আছে 1.024 গ্রাম, মানে এটা 3 ডিজিট। এরপর আছে 10.24, এটা 2 ডিজিট।
0.1202, এটা হচ্ছে 4 ডিজিট, আর তারপরেরটা আছে 2 ডিজিট, তাহলে সঠিক উত্তর হচ্ছে 22.1202 গ্রাম। এরপর আসে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সংক্রান্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রায়শই দেখা যায় আসে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে সকল পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় এবং বাতাসের যে উপাদানগুলো অর্থাৎ অক্সিজেন আছে বা জলীয় বাষ্প বা যে কোনো ধরনের উপাদান এর সাথে বিক্রিয়া করে না, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর মধ্যে কি কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সোডিয়াম কার্বনেট। এর মধ্যে প্রথম তিনটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, পরেরটি সোডিয়াম কার্বনেট এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় এবং এটা কোনরূপ বাতাসের যে উপাদান আছে তার সাথে বিক্রিয়া করে না, সুতরাং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সোডিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সেম প্রশ্ন, কি কি? সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ একটু আগে দেখলাম, যেগুলা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না বা গেলেও সেটা বেশি সময় বিশুদ্ধ অবস্থা থাকে না, কেননা বাতাসের যে উপাদানগুলো আছে তার সাথে বিক্রিয়া করে এর যে সাধারণ সংযুক্তি সেটা চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে এখানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, প্রস্তুত করা গেলেও এটা বেশি সময় বিশুদ্ধ থাকে না। এখানে বাকি তিনটা সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং অক্সালিক অ্যাসিড, এগুলো হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো এখানে বেশ কয়েকটা প্রশ্ন আসছে এই ক্যাটাগরি, আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি, এগুলো তোমরা অনেকেই জানো, কেননা এটা কেমিস্ট্রি পড়তে গেলে আমরা জানি। আমরা সরাসরি 18 নম্বর প্রশ্ন চলে যাই। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না, কোনটি লাগে না? আমরা কি জানি যে সোডিয়াম কার্বনেট এর নির্দিষ্ট বা যেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ যদি প্রস্তুত করতে চাই, প্রমাণ দ্রবণ প্রস্তুত করার জন্য আমার কি কি লাগবে? দেখো আমরা জানি S ইজ ইকুয়াল টু W গুণ 1000 ডিভাইডেড বাই M গুণ V। তাহলে W অর্থাৎ পরিমাণটা নির্ণয় করার জন্য আমার কি লাগবে? অবশ্যই পলভঙ্গি ব্যালেন্স, সঠিক পরিমাণটা নির্ণয় করার জন্য। আর আছে কি? V, আয়তন পরিমাপ করার জন্য আমরা কোনটা লাগবে? আয়তনিক ফ্লাস্ক লাগবে। তাহলে এইটার এটা লাগতেছে ফানেল আর মাপন সিলিন্ডার, এই দুটার মধ্যে এখন একটা যে কোনো একটা লাগবে না, হয় ফানেল লাগবে না অথবা মাপন সিলিন্ডার লাগবে না। আমরা জানি যে এখানে যখন সোডিয়াম কার্বনেটের প্রমাণ দ্রবণ তৈরি করার প্রয়োজন হবে, তখন এই প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য আমাদের ফানেলের কোনো প্রয়োজন হয় না, আমাদের লাগে মাপন সিলিন্ডার। সুতরাং ফানেলটা এখানে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে পড়ে না। পরের প্রশ্ন আছে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেটের প্রয়োজন? আমরা দেখি, এটা একেবারে সহজ অঙ্ক, 9-10 লেভেলের। W ইজ ইকুয়াল টু SMV বাই 1000, আমরা মানগুলো বসায় দেই। এখানে S হচ্ছে 0.1 মোলার, তাহলে 0.1 গুণ M হচ্ছে আণবিক ভর কার? এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। V আয়তন হচ্ছে কতটুকু আছে এখানে? 250 ml, 250 ml, তাই না? তাহলে 250 ml ডিভাইডেড বাই 1000। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? একটু ক্যালকুলেটর হিসাব করো, হিসাব করলে আসবে হচ্ছে 2.65 গ্রাম। 2.65 গ্রাম। তাহলে সঠিক উত্তর কোথায় আছে? 1.60, 10.6, 26.5, 2.65 গ্রাম। অনেক সময় অঙ্কে যে কেমিস্ট্রিতে যে ছোট ছোট অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলোর ফিগারেশন দেখলে বা ফিগার দেখলেই বোঝা যায় যে কোন অ্যান্সারটা হবে না। আমরা জানি যে 0.1 মোলার বা যেটা বলা হয় ডেসিমোলার দ্রবণ, অর্থাৎ অত্যন্ত লঘু দ্রবণ, যেটা এই লঘু দ্রবণ প্রস্তুত করার জন্য কখনোই 250 ml এর মধ্যে কখনোই 10.6 গ্রাম বা 26.5 গ্রাম কখনোই লাগবে না। সম্ভাবনা আছে 2.65 আর 1.60 গ্রামের মতন, এই দুটোর যে কোনো একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনার উপর ভিত্তি করে যদি তুমি একটু মাথা খাটানো যায় তাহলে বোঝা যায় যে সঠিক উত্তর কোনটা হবে। আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে? মূল দ্রবণ তৈরিতে, গুণগত বিশ্লেষণে, প্রমাণ দ্রবণ তৈরিতে না পাতনে? প্রমাণ দ্রবণ তৈরিতে আমরা আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করে থাকি। তারপর আসছে ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহার কি? নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করতে। ভলিউম শব্দের অর্থই হচ্ছে আয়তন।
আচ্ছা, এই যন্ত্রটার নাম হচ্ছে পিপেট। আমরা জানি যন্ত্রগুলোর নাম পিপেট আছে, বুলেট আছে। বুলেট হচ্ছে সব জায়গায় সমান ব্যাসার্ধের হবে, কিন্তু পিপেটের বিষয়টা এরকম না। পিপেটের হচ্ছে দুই প্রান্ত কিছু চালু থাকে, মাঝখানে মোটা থাকে। 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতিতে গাঢ় হাইড্রোক্লোরিক পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হবে? এর মানে হচ্ছে এটা লঘুকরণের ক্ষেত্রে অবশ্যই মাপন সিলিন্ডারের প্রয়োজন আছে। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন পরিমাপ করা যায়? বুলেট যেটা আছে সেই বুলেটের সাহায্যে আমরা জানি বুলেট হলো 50 ml এর সাধারণত হয়। এই 50 ml এ মোট 50টি দাগ কাটা থাকে। এই প্রতিটি বৃহত্তম দাগ হচ্ছে 10 ml করে পরিমাপ করে, আর প্রতিটি বৃহত্তম দাগ আবার ছোট ছোট 10টি করে দাগে ভাগ থাকে। সুতরাং প্রতিটি ভাগে 0.1 ml মানে 1 ml এর 10 ভাগের 1 ভাগ পরিমাপ করা যায়। অর্থাৎ অতি সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা বুলেট ব্যবহার করে থাকি। তাহলে বুলেটে পরিমাপ করে কত? 0.1 ml। বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের মধ্যবর্তী পার্থক্য কত? ওই যে আগেই বলছি, যেটা সবচেয়ে সর্বনিম্ন হবে সেটা হচ্ছে 0.1 ml বা 0.1। সূক্ষ্মভাবে আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? বুলেট। কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়? এই যে আমরা উপরে যে পিপেটটা দেখছি না, পিপেটটার ব্যবহারটা হচ্ছে দ্রবণ এক পাত্র থেকে অন্য পাত্রে, সামান্য পরিমাণে দ্রবণ যখন আমরা এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে চাই তখন আমরা পিপেট ব্যবহার করে থাকি। পরে প্রশ্ন 10.5 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটি উত্তম ব্যবহার হবে? এটা হবে বুলেট। বুলেট দ্বারাই সাধারণত একেবারে নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব। আমরা জানি টাইট্রেশন কালে বুলেট আর পিপেট সাধারণত ব্যবহার করা হয়। 29 নম্বর প্রশ্ন, টাইট্রেশন কালে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপের জন্য কোনটি ব্যবহৃত হয়? পিপেট ও কনিক্যাল ফ্লাস্ক, বুলেট ও পিপেট, বুলেট ও মেজারিং সিলিন্ডার ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার ও কনিক্যাল ফ্লাস্ক। সঠিক উত্তর হচ্ছে বুলেট ও পিপেট। বুলেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহৃত হয়? পাইরেক্স গ্লাস ব্যবহৃত হয়। পাইরেক্স গ্লাসে যে উপাদানটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বোরন অক্সাইড। সাধারণত পাইরেক্স গ্লাসের নাম হচ্ছে কঠোর পটাশ গ্লাস বা শক্ত পটাশ গ্লাস। এই পটাশ গ্লাসের মধ্যে যদি বোরন অক্সাইড মিশ্রণ ব্যবহার করা যায় বা বোরন অক্সাইড ব্যবহার করা যায় তখন সেই গ্লাসের নাম হয় পাইরেক্স গ্লাস। বুলেট এটা অত্যন্ত শক্ত গ্লাস, সাধারণত অত্যন্ত উচ্চ তাপ সহনীয়। এই কারণে বুলেট ও পিপেট তৈরি করার কাজে বা ল্যাবরেটরির বেশিরভাগ সামগ্রী তৈরি করার কাজে এই পটাশ গ্লাস এবং পাইরেক্স গ্লাস ব্যবহার করা হয়ে থাকে। বুলেট রিন্স করতে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? কেননা ক্রোমিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী জারক। এখন এই রিন্সটা কি? রিন্স শব্দের অর্থ হচ্ছে গ্রিজ জাতীয় পদার্থ বা তৈলাক্ত পদার্থ পরিষ্কারকারক। অর্থাৎ যখন ল্যাবরেটরিতে কাজ সামগ্রীতে তৈলাক্ত পদার্থ যুক্ত হয়, জমা হয়, তখন সেটা পরিষ্কার করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড ব্যবহার করি। ক্রোমিক অ্যাসিডটা কি? ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণটাই হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড এটা অত্যন্ত শক্তিশালী একটি জারক। তারপরের প্রশ্নটা হচ্ছে ল্যাবরেটরি, আচ্ছা এটা পড়বো না, এটা বেশি আসে নাই, কি বলে এটাকে, বোর্ডে আসে না, তারপরে পড়ি। ল্যাবরেটরিতে কাজ যন্ত্রের সর্বোত্তম পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়, একটু আগে পড়ছি আমরা, ক্রোমিক অ্যাসিড। এবার ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি থেকে তৈলাক্ত পদার্থ ধুয়ে ফেলতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্রোমিক অ্যাসিড, অবভিয়াসলি ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের সংকেত কোনটা একটু আগে লিখছি আমরা, হাইড্রোক্লোরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট, কার্বনিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট, নাইট্রিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট। সঠিক উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাজ যন্ত্র পরিষ্কার করতে প্রথম কোন ধরনের বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখার জারণ মণ্ডলে সর্বোচ্চ তাপমাত্রা 1570 ডিগ্রি সেলসিয়াস, অত্যন্ত উচ্চ তাপ এটা। বুনসেন বার্নার অনুজ্জ্বল শিখার জারণ মণ্ডলে সর্বোচ্চ যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে 1570 ডিগ্রি সেলসিয়াস। নিচের কোনটিতে তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহৃত হয়? কনিক্যাল ফ্লাস্ক। একটি বিডিএস কোম্পানিটা হচ্ছে ব্রিটিশ ড্রাগ
হাউস, ব্রিটিশ ড্রাগ হাউস, হ্যাঁ, একটি বিডিএস কোম্পানি বা ব্রিটিশ ড্রাগ হাউস কোম্পানির কেনা ডাইথাইলিথার। আচ্ছা, ডাইথাইলিথারটা হচ্ছে একটি জ্বালানি, জ্বালানি বলতে এটা এক জাতীয় ইথার। ডাইথাইলিথার হচ্ছে CH3 CH2O CH2 CH3, এটা একটা জৈব যৌগ। জৈব যৌগগুলো বেশিরভাগই সাধারণত দাহ্য পদার্থ হয়ে থাকে, আর ইথার সাধারণত এমনিতে দাহ্য পদার্থ। তাহলে এই হ্যাজার্ড, কোন হ্যাজার্ড সিম্বলটি দেখা যাবে, এটা যদি দেখে, এটা হচ্ছে অক্সিডাইজিং বা অক্সিডাইজ, যেটাকে বলা হয় জারণের, জারক পদার্থের যে ইয়েটা হ্যাজার্ড চিহ্ন বা সিম্বল সেটা। আর এটা হচ্ছে বিস্ফোরক, আর এটা হচ্ছে ক্ষতিকারক বা ক্ষতিকারক না সরি উত্তেজক, ইরিট্যান্ট। আর এটা হচ্ছে ফ্লেমেবল বা দাহ্য। তাহলে ডাইথাইলেথার হচ্ছে দাহ্য পদার্থ। তোমরা ওই যে একটা চিত্র আছে, কত পৃষ্ঠায় এটা, চিত্র না মানে এই সবগুলোর চিহ্ন দেওয়া আছে, তোমরা এই চিহ্নগুলো একবার একটু দেখে নিতে পারো চাইলে, আমি তোমাদের দেখাই দেই। এটা এই যে এখানেই আছে, হ্যাঁ, এই দেখো এই চিহ্নগুলো একটু একটু খেয়াল করো। বিষাক্ত পদার্থের জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। বিষাক্ত পদার্থ যেমন উদাহরণস্বরূপ ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, লবণ, এছাড়া ব্যারিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইত্যাদি, এগুলো হচ্ছে বিষাক্ত। তারপর হচ্ছে T+ দ্বারা প্রকাশ করা হয় বা ভেরি টক্সিক, এই উপরের চিহ্নটা তো থাকবেই, সাথে T+ যদি উল্লেখ করা থাকে সেটা হচ্ছে ভেরি টক্সিক বা যেটা অত্যন্ত বিষাক্ত। এটা কিরকম, সাধারণত মার্কারি লবণ সমূহ এবং সায়ানাইড যৌগ সমূহ, যেমন হাইড্রোজেন সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড ইত্যাদি, এগুলো হচ্ছে অত্যন্ত বিষাক্ত। এরপর আসছে এক্সেন, হার্মফুল, ক্ষতিকারক। এক্সেনটা হচ্ছে ক্ষতিকারক, এটা এক্স চিহ্ন দিয়া, কিন্তু XI হচ্ছে ইরিট্যান্ট বা উত্তেজক। ক্ষতিকারক কোনগুলা, যেমন ব্লিচিং পদার্থ, পেইন্টস, তারপরে ফ্লোর পলিশ ইত্যাদি। আর উত্তেজক পদার্থ হচ্ছে বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, লঘু অ্যাসিড ও ক্ষার দ্রবণ, এগুলা। এরপরের চিহ্নটা যদি এই পাশে আমরা একটু খেয়াল করি, ফ্লেমেবল, একটু আগে আমরা বলছি দাহ্য পদার্থ যেটা। দাহ্য পদার্থগুলা কোনগুলা, দাহ্য পদার্থগুলো হচ্ছে সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, জিঙ্ক পাউডার, অ্যারোসল, পেট্রোলিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ সাধারণত, যা অক্সিজেনের সংস্পর্শে এসে দহন হয়, সেগুলোই হচ্ছে দাহ্য পদার্থ। তারপর হচ্ছে মারাত্মক দাহ্য, এই ফ্লেমের চিহ্নটা থাকবে প্লাস A+ অংশটা উল্লেখ করা থাকবে। সেই ক্ষেত্রে যেমন উদাহরণস্বরূপ ডাইথাইলিথার, এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন গ্যাস, এগুলো হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ বা এক্সট্রিমলি ফ্লেমেবল। ই দ্বারা বিস্ফোরককে বোঝাচ্ছে বা এক্সপ্লোসিভকে বোঝাচ্ছে, এবং বিস্ফোরকের চিহ্নটা হচ্ছে এমন, হ্যাজার্ড চিহ্নটা। বিস্ফোরক পদার্থ কোনগুলা, যেমন TNT, ট্রাইনাইট্রোটোলুইন যেটা, অ্যামোনিয়াম নাইট্রেট, এরপর আছে মেটাল অ্যাজাইডস, সোডিয়াম অ্যাজাইড বা লেড অ্যাজাইড ইত্যাদি, এগুলো হচ্ছে, বা গান পাউডার, এগুলো মূলত বিস্ফোরক পদার্থ। পরিবেশ দূষক, একটু ভালোভাবে চিহ্নটা দেখো, এটা গুরুত্বপূর্ণ এই চিহ্নটা, পরিবেশ দূষকের চিহ্নটা, যেমন অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস, তারপিন তেল, এগুলো হচ্ছে কীটনাশক, লিন্ডেন, এগুলো হচ্ছে পরিবেশ দূষক। আচ্ছা, অক্সিডাইজিং হচ্ছে এটা, ক্ষয়কারী এটা। আর যে ট্রিফল যেটা আছে, এটা আমরা অনেক জায়গায় দেখে থাকি, এটা হচ্ছে, এটা সবচেয়ে বেশি দেখা যায় এখানে তেজস্ক্রিয় পদার্থের জন্য, এখানে দেখা যায় পর্যায় সারণীতে দেখা যায়। দেখো এই যে একটু ভালোভাবে খেয়াল করো, এই যে চিহ্নগুলো, এই চিহ্ন দ্বারা সাধারণত এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো দিয়ে তেজস্ক্রিয় পদার্থকে বোঝানো হয়। ওকে, তাহলে 38 নম্বর প্রশ্ন, এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিক পদার্থের জন্য ব্যবহৃত, অবশ্যই অক্সিডাইজার বা দাহ্য পদার্থ, জারক পদার্থকে বোঝানো হচ্ছে। এটা ফ্লেমেবল বা দাহ্য। 39 নম্বরের এই চিহ্নটা দাহ্য। XI অর্থাৎ ইরিট্যান্ট বা উত্তেজক পদার্থ যেটা, সেটা উত্তেজক, বিস্ফোরক, ক্ষতিকারক না পরিবেশ দূষক, তাহলে উত্তেজক, সঠিক উত্তর হচ্ছে XI দ্বারা উত্তেজককে বোঝানো হচ্ছে। MSDS ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, এর পূর্ণরূপ আর কি। আচ্ছা, আর্দ্র ক্লাসিত পদার্থকে শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রটা, অবশ্যই ডেসিকেটর। ডেসিকেটর শব্দের অর্থটাই হচ্ছে শুষ্ককারক যন্ত্র। তোমরা ডিকশনারিতে সার্চ দিতে পারো, লেখা আছে ডেসিকেটর শব্দের অর্থটাই মূলত শুষ্ককারক যন্ত্র। কোনটি শুষ্ককারক হিসেবে ব্যবহার করা হয়, ফসফরাস পেন্টঅক্সাইড। এলপিজি, সিএনজি
আমরা জানি এলপিজি সিএনজি দুইটাই হচ্ছে মারাত্মক দাহ্য পদার্থ, অর্থাৎ দাহ্য চিহ্নটা থাকবে, ফ্লেম যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে দেখা যাবে। 45 নম্বর প্রশ্ন, সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নমুনার ভর কত? দেখো সাধারণত এই আমরা বেশ কয়েকটা পদ্ধতি ব্যবহার করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি, একটা সেমি মাইক্রো পদ্ধতি এবং আরেকটা হচ্ছে মাইক্রো পদ্ধতি। তো সেমি মাইক্রোটা হচ্ছে মাঝখানে। ম্যাক্রো পদ্ধতিটা হচ্ছে যদি নমুনার ভর সাধারণত 0.1 গ্রাম থেকে 2 গ্রামের মতন হয় তাহলে সেটা ম্যাক্রো। আর মাইক্রোটা হচ্ছে যদি 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম হয় তাহলে সেটা সেমি মাইক্রো, সরি মাইক্রো। আর সেমি মাইক্রোটা হচ্ছে, আমি এখানে লিখে দেই, দেখো যদি 0.1 গ্রাম থেকে 2 গ্রাম হয় তাহলে সেটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি, যেটা আমরা সচরাচর বা প্রায় বাংলাদেশের প্রত্যেকটি ল্যাবে বা প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের ল্যাবে ম্যাক্রো পদ্ধতি ব্যবহার করা হয়। তারপরে সেমি মাইক্রো যেটা, সেটা হচ্ছে সেমি মাইক্রো আগে মাইক্রোটা একটু দেখি। মাইক্রো অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র। মাইক্রো পদ্ধতিটা হলো যদি 5 মিলিগ্রাম থেকে নমুনা যদি 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম হয় তাহলে সেটা হচ্ছে মাইক্রো পদ্ধতি। আর সেমি মাইক্রো কি? সেমি মাইক্রো হচ্ছে সেমি মাইক্রোটা হলো 50 মিলিগ্রাম থেকে 250 মিলিগ্রামে যদি সীমাবদ্ধ থাকে, নমুনার ভর 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম 200-250 মিলিগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটা হলো সেমি মাইক্রো পদ্ধতি। তাহলে 50 থেকে 250 মধ্যে আছে কোনটা? 60, 250, 260, 40। অবভিয়াসলি উত্তরটা এখানে 60 লেখা উচিত। এখানে বলতে পারবো যে 250 তো আছে স্যার, এটা সব শেষের দিকে অর্থাৎ শেষ অংশটা, সেক্ষেত্রে মাঝখানে আছে হচ্ছে 60 মিলিগ্রাম। সঠিক উত্তর হচ্ছে 60। আর মাইক্রো পদ্ধতি হলো কোনগুলো? আচ্ছা এটা পরে দেখেছি, এইচপিএলসি যেটা, এটা আমরা একটু পরে দেখব। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত নমুনা বা স্যাম্পলের পরিমাণ 5 মিলিগ্রাম হয়ে থাকে, মাইক্রো যেটা। সেমি মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস সরাসরি ব্যবহার না করে কোনটি ব্যবহার করা হয়? CH3CSNH2, এটা হচ্ছে মিথাইল থায়োঅ্যাসিটামাইড, এটা ব্যবহার করা হয়ে থাকে। কার পরিবর্তে? সরাসরি হাইড্রোজেন সালফাইড ব্যবহার করার পরিবর্তে। কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ হাইড্রোজেন সালফাইড অত্যন্ত বিষাক্ত, এই কারণে হাইড্রোজেন সালফাইড ব্যবহার না করে ইনডিরেক্টলি মিথাইল থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়, CH3CSNH2 ব্যবহার করা হয়। এটা যদি পানির সাথে মেশানো হয় তাহলে এইখান থেকে হাইড্রোজেন সালফাইডটা নির্গত হয়, CH3CONH2 প্লাস H2S, হাইড্রোজেন সালফাইড নির্গত হয়। এটা হচ্ছে CH3CONH2 বা মিথাইল অ্যাসিটামাইড, আর হাইড্রোজেন সালফাইড এখান থেকে বের হয়। যেহেতু এটা পানিতে দ্রবীভূত থাকে সেহেতু এটা পরিবেশের কম ক্ষতি করে। এই ক্ষেত্রে আমরা ইনডিরেক্টলি এই মিথাইল থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করে থাকি, হাইড্রোজেন সালফাইড সরাসরি ব্যবহার না করে। ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্প রূপে ব্যবহৃত হয় টলুইন। শরীরের কোন স্থান পুড়ে গেলে নিচের কোনটি ব্যবহার করা হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। 5% সোডিয়াম বাইকার্বনেট, আমরা আমাদের শরীরে যদি কোনো অংশ পুড়ে যায় তাহলে সাধারণত যে মলমটা ব্যবহার করি, বার্নার যে মলমটা, ওইটার মধ্যেও 5% সোডিয়াম বাইকার্বনেট আছে, একটু পড়লে দেখতে পারবা। শরীরের ত্বকে বা চোখে ক্ষার পড়লে কোনটি ব্যবহার করা হয়? অবভিয়াসলি যেহেতু ত্বকে ক্ষার পড়ছে সেহেতু আমরা দুর্বল একটা অ্যাসিড ব্যবহার করব। সেটা কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা যেতে পারে? বোরিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। 0.1 ml 1 মোলারিটির বোরিক অ্যাসিড দ্রবণ ব্যবহার করতে পারি আমরা যদি কোথাও ক্ষার পড়ে। সেই ক্ষেত্রে তাহলে যদি অ্যাসিড পড়ে তাহলে কি? অবশ্যই আমরা একটা দুর্বল ক্ষার ব্যবহার করতে পারি, সেটা আমরা সামনের দিকে পড়ব, আছে সম্ভবত। 100 ml 0.1 m অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? এটা ওই যে আগের সূত্রের মতন, আমি সূত্রটা লিখে দেই, সূত্রটা তোমরা একটু মানে ক্যালকুলেশনটা করে নেবা। এটা S is equal to W গুণ 1000 ডিভাইড বাই M গুণ V। অক্সালিক অ্যাসিডের সংকেত তোমরা জানো তাই না?
C2H2O4। C=H বন্ড C=H, এটা আর কি। তাহলে এটা আণবিক ভর বের করে ক্যালকুলেশনটা করে নিও। এই যে সেই প্রশ্নটা এখানে চলে আসছে, নিচের কোনটি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ? গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ হচ্ছে ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ভর কত? আমি আগে বলেছি সেমি মাইক্রো পদ্ধতি হচ্ছে 50 মিলিগ্রাম থেকে 250 মিলিগ্রাম, কিন্তু এখানে যে অপশনগুলো আছে 1 থেকে 2 মিলিগ্রাম, এটা অবশ্যই কিসের মধ্যে যাবে? মাইক্রোর মধ্যে যাবে। 1 থেকে 2 গ্রাম এটা একটু বড়, সুতরাং এটা যাবে ম্যাক্রোর মধ্যে। 10 থেকে 100 গ্রাম এটা কোনোটার মধ্যে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 100 মিলিগ্রাম, যদিও অ্যাবসলিউট মানটা দেওয়া নাই। কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়? বিকার, টেস্ট টিউব, পিপেট নাকি ফানেল? এটা তোমরা নিজেরাই জানো, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয় পিপেট। তারপর সেমি মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎস কোনটি? একটু আগে আমরা বলছি হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎস হচ্ছে এইটা, মিথাইল থায়াসিটামাইড, যেটা CH3CSNH2+H2O। এখান থেকে আমরা ইনডিরেক্টলি কি পাই? H2S গ্যাসটা পাই। 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত? 4 ডিজিট ব্যালেন্স এর সূক্ষ্মতা বোঝা যাচ্ছে এটা 4 ডিজিটের কথা বলা হচ্ছে, সুতরাং দশমিক উপরে 4টা শূন্য থাকবে। তাহলে 0.01, 0.001, 0.0001, 0.0001। দেখো দশমিক উপরে 4টা মানে 4টা সংখ্যা আর কি, 1 2 3 4, সুতরাং এটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা। এখন 0.0002 যদি ধরি, 0.0002 ধরি, এটা কিন্তু আমাদের সূক্ষ্মতা না, কেননা 0.0001 এটাই হচ্ছে 4 ডিজিটের ক্ষুদ্রতম মান। 4 ডিজিটের ক্ষুদ্রতম মান হচ্ছে 0.0001 গ্রাম। এরপর বিভিন্ন ইউনিভার্সিটি, বুয়েট ও মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা হয়? মেডিকেল 2017 সালে আসছিল। ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক? দ্রবণ প্রস্তুতিতে, একটু আগে আমরা এটা পড়ছি। তরল যদি মানে পদার্থ যদি উদ্বায়ী হয় সেক্ষেত্রে আমরা নিরাপদ চশমা অবভিয়াসলি ব্যবহার করতে হবে আমাদের। তারপর আসছে 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 মোলার দ্রবণ তৈরি করার জন্য, দেখো এটা যা আছে এটা তার থেকে লঘু আছে, তাহলে এটা লঘুকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? পিপেটো বিকার, পিপেটো ভলিউমেট্রিক ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার আয়তনিক ফ্লাস্ক নাকি বুরেট ও বিকার? বোঝা যাচ্ছে এটা মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাস্কের প্রয়োজন, যেহেতু আমাদের লঘুকরণ করতে হবে, লঘু করতে হবে বা পাতলা করতে হবে। আচ্ছা, 63 নম্বর প্রশ্ন আছে, নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত? পিপেটো বুরেট, এটা দ্বারা সঠিক আয়তন পরিমাপ করা যায়, এটা আমরা পড়ছি। নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়? যে একটা কথা বলছিলাম যে যদি আমাদের পটাশ গ্লাসের মধ্যে বা শক্ত পটাশ গ্লাসের মধ্যে আমরা বোরন অক্সাইড ব্যবহার করি তাহলে সেটা পাইরেক্স গ্লাস হয়। তাহলে পাইরেক্স গ্লাসের মধ্যে আলাদা হচ্ছে বোরন অক্সাইড। এখন অনেকে কিন্তু এরকম প্রশ্ন আসলে আমরা সিলিকন ডাইঅক্সাইড দাগাই দিয়ে আসবো ভুলে, কেন? কারণটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে গ্লাসের প্রধান উপাদান, এবং মনে রাখবা সিলিকন ডাইঅক্সাইড কিন্তু সকল গ্লাসেরই প্রধান উপাদান। যে কোনো গ্লাস প্রস্তুত করার জন্য সিলিকন ডাইঅক্সাইড তোমার লাগবেই। সুতরাং এখানে যেহেতু গ্লাস, শুধুমাত্র গ্লাস তৈরির কথা বলে নাই, উল্লেখ করে দিচ্ছে পাইরেক্স গ্লাসের কথা, সুতরাং বোঝাই যাচ্ছে এটা আলাদা করে জিজ্ঞাসা করতেছে যে গ্লাসের মধ্যে পাইরেক্স গ্লাস যদি আলাদা করতে হয় তাহলে তার মধ্যে এক্সট্রা কোন জিনিসটা ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে বোরন অক্সাইড। নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? যেহেতু কাচ এটা সিলিকা, এক ধরনের সিলিকা থেকে তৈরি হয়, সুতরাং এটা ক্ষয় করার জন্য আমাদের দুর্বল যে হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডটা আছে সেই হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাসিডটা ব্যবহার করা যেতে পারে। নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ? ইথানল, পটাশিয়াম হাইড্রোক্সাইড, মিথানল, আর্সেনিক অক্সাইড প্রত্যেকটি বিষাক্ত পদার্থ, তবে ক্ষয়কারী হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাকিগুলা ক্ষয়কারক না। আমরা জানি যে সবল ক্ষারগুলা এবং সবল অ্যাসিডগুলা ক্ষয়কারী পদার্থ। এই যে বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশের নাম কি? বিজারণ মন্ডল, উত্তপ্ত মন্ডল, জারণ মন্ডল, শীতল মন্ডল। এরকম একটা প্রশ্ন করছেন একটু আগে, কি হবে? জারণ মন্ডল, তাই না? নিচের কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? প্রদাহ মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা, মানে জ্বালা করে আর কি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন নাকি সালফার ডাইঅক্সাইড? সঠিক হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে নীরব ঘাতক বলা হয় কার্বন ডাইঅক্সাইড, এটা মনে রেখো। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক। আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস,
যেটা তাপমাত্রা শোষণ করার জন্য অত্যন্ত বেশি ভূমিকা পালন করে থাকে। কোন গ্যাসটি দাহ্য নয়? বিউটেন, হাইড্রোজেন, অক্সিজেন, প্রোপেন। দেখো এখানে যে গ্যাসগুলো আছে, দাহ্য গ্যাস কাকে বলা হয়? অর্থাৎ যে সকল পদার্থ বা যে সকল গ্যাস অক্সিজেনের সংস্পর্শে এসে দহন হয় সেটাই হচ্ছে দাহ্য। বিউটেন অক্সিজেনের সংস্পর্শে আসলে কার্বন ডাই অক্সাইড পানি উৎপন্ন করে, অর্থাৎ দহন হয়। হাইড্রোজেন সরাসরি পানি উৎপন্ন করে এবং ব্যাপক পরিমাণ শক্তি উৎপন্ন করে। প্রোপেন এটাও সেম, কিন্তু অক্সিজেন সে নিজেই হচ্ছে একটা জারক, সুতরাং সে কিন্তু দাহ্য না। অর্থাৎ অক্সিজেন নিজে জ্বলে না, অন্যকে জ্বালাতে সাহায্য করে, এরকম আমরা ছোটবেলা পড়ছি। নিশ্চয় কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? আমরা জানি ফরমালিন বা ফর্মালডিহাইড, এটা আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। C3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা ভিনেগার হিসেবে ব্যবহার করে থাকি। C2H5OH, ইথানল এবং মিথানল, এটা তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের উড স্পিরিট হিসেবে ব্যবহার করা হয়। আর ইথানল সরাসরি হিসেবে ব্যবহার করা হয়। ইথানলের ব্যবহারটা হচ্ছে যাই হোক, বাদ দাও, মনে নাই আমার। এরপরে তোমরা যেটা পড়তে পারো সেটা হচ্ছে আমাদের বহুপদী সমাপ্ত সূচক যে প্রশ্নগুলো আছে, এগুলা খুব একটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আসবে না, তবে তারপর আমি যে বোর্ড প্রশ্নগুলো আসে সেগুলো আমরা একটু সমাধান করে দেই। সোডিয়াম কার্বনেট, এটার সংকেতটা হচ্ছে Na2CO3। বোঝা যাচ্ছে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর জলীয় দ্রবণ অম্লীয় কিনা দেখো। সোডিয়াম কার্বনেট যদি আমরা পানির সাথে যুক্ত করি তাহলে এখানে একটা অ্যাসিড তৈরি হয়, সেটা হচ্ছে H2CO3। মনে রাখতে হবে H2CO3 যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা একটা দুর্বল অ্যাসিড। এর বিয়োজন মাত্রা অত্যন্ত কম হওয়ার কারণে এটা কাউকে অম্লীয় করতে পারে না। এই কারণে এটা কিন্তু একেবারে অম্লীয় হবে না, তাহলে বাকি দুইটা হবে উত্তর। এর কেলাস বেশ সঠিক পানি আছে, সুতরাং 1 আর 3 হবে উত্তর, 2 নম্বরটা এখানে হবে না। ওকে, এই যে আরেকটা প্রশ্ন, চামড়ায় অ্যাসিড পড়লে আমরা কি করতে পারি? পানি দিয়ে ধুয়ে নিতে হবে, 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে নিতে হবে, বার্নল ক্রিম ব্যবহার করতে হবে। দেখো যেহেতু এখানে পানি, চামড়ায় অ্যাসিড পড়লে পুড়ে যাবে, চামড়া অ্যাসিড পড়ার সাথে সাথে প্রথমে পানি দিয়ে ধুইতে হবে, সাথে সাথে আবার তারপরে 5% সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুইতে হবে এবং অবশেষে বার্নল ক্রিম ব্যবহার করতে হবে। অর্থাৎ সবগুলাই সঠিক, 1 2 3 তিনটাই এখানে সঠিক, প্রত্যেকগুলাই আমাদের ব্যবহার করা উচিত। এরপরের প্রশ্ন, ল্যাবরেটরিতে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য কোনটা ব্যবহার করা হয়? অবশ্যই সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম ডাইক্রোমেট বা যেটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এখানে যে CaCl3 বা ক্লোরোফর্ম, এটা কিন্তু ব্যবহার করা যাবে না। ওকে, মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি সমূহ কি কি? HPLC, AAS, NMR, প্রত্যেকটা হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি। HPLC টা হচ্ছে একটা ক্রোমাটোগ্রাফি, আর এছাড়া বাকি দুইটাও আমরা মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতিতে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে তথ্যভিত্তিক প্রশ্ন, আমরা তথ্যভিত্তিক দুই একটা দেখি। 107 নাম্বারটা একটু দেখা যাক। একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে কাজ করার সময় তার হাতে গাঢ় সালফিউরিক অ্যাসিড পড়ে গেল। ল্যাব শিক্ষক তার হাতে 5% মাত্রার এক্স দ্রবণ দিয়ে ধুয়ে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে 5% মাত্রার সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দ্বারা ধুয়ে দিলেন, পরে তাকে ডাক্তারের নিকট পাঠালেন। তাহলে এক্স দ্রবণটা ছিল সোডিয়াম বাইকার্বনেট। অ্যাসিডের পরিবর্তে যদি গাঢ় ক্ষার তার হাতে পড়তো তবে তার শিক্ষক কোনটা ব্যবহার করতো? অবশ্যই বোরিক অ্যাসিড ব্যবহার করতো। ফাইজার টাইট্রেশনের কাজের জন্য অক্সালিক অ্যাসিডের প্রমাণ দ্রবণ পিপেট দিয়ে ওঠানোর সময় কিছু দ্রবণ মুখে প্রবেশ করলে তা সে গিলে ফেলে। যেহেতু এটা অক্সালিক অ্যাসিড অর্থাৎ দুর্বল অ্যাসিড, সেহেতু তার খুব একটা ক্ষতি হবে না। তারপরেও তার যেটা করতে হবে সেটা, দ্রবণ গিলে ফেলার পর ফাইজার করণীয় কি হবে? পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, লেবু বা কমলার রস পান করতে হবে। দেখো সে গিলছে কি? একটা অ্যাসিড। লেবু বা কমলার মধ্যেও কি থাকে? অ্যাসিড থাকে, সুতরাং এটা বাদ, 2 নম্বরটা বাদ, বাকি দুটো সঠিক। এটা একটা দুর্বল ক্ষার ব্যবহার করা যেতে পারে, যেহেতু দুর্বল অ্যাসিড তার মুখে প্রবেশ করছে এই কারণে। ফাইজার দ্রবণটি সরাসরি মুখ দিয়ে না টেনে পিপেটের বিকল্প হিসেবে কোনটা ব্যবহার করতে পারত? পিপেট ফিলার ব্যবহার করা যেতে পারত। ওকে, ধন্যবাদ তোমাদের।